শুভ সন্ধ্যা। আপনাদের সাথেই আছি আমি শাকিলা মতিন মৃদুলা। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। আজ শুভ সন্ধ্যায় থাকছে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং সুরকার ও সঙ্গীত শিল্পী এনামুল কবিরের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতেই জানিয়ে দিচ্ছি চলতে থাকা চিত্রকলা প্রদর্শনীর সময়সূচি। ধানমন্ডির শিল্পাঙ্গন গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে শিল্পী সালাউদ্দিন আহমেদের একক চিত্রকলা প্রদর্শনী আরবান সাইট। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা। এই সময় প্রদর্শনী চলবে 3 ডিসেম্বর পর্যন্ত। মহাখালী নিউ ডিওএইচএস এর গ্যালারি কসমোসে প্রদর্শিত হচ্ছে আন্তর্জাতিক দলীয় চিত্রকলা প্রদর্শনী। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা। এই সময় প্রদর্শনী চলবে 26 ডিসেম্বর পর্যন্ত। আলিয়াস প্রেসেসের লা গ্যালারি ও গ্যালারি জুমে প্রদর্শিত হচ্ছে শিল্পী মোহাম্মদ আব্দুল গফফর বাবুর একক চিত্রকলা প্রদর্শনী সময়ের ছাপ। প্রদর্শনী চলবে 29 নভেম্বর পর্যন্ত। ইতালির শিল্পী তারাশিতো শিল্পকর্ম নিয়ে শাহবাগ জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে ইতালীয় শিল্পকর্ম প্রদর্শনী সোল টু সোল। প্রদর্শনী চলবে 30 নভেম্বর পর্যন্ত। এবার এনটিভি হাইলাইটস। জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান সূচিতে। সন্ধ্যা 6:45 দেখবেন জহিরুল আলমের উপস্থাপনায় টক শো ফ্র্যাঙ্কলি স্পিকিং। রাত 8:20 থাকছে ফেরদৌস হাসানের পরিচালনায় ধারাবাহিক নাটক মায়া। আমি সেখানে 18 হোল করে পুরো বিশ্ব কাঁপিয়ে ফেলবো। ডোন্ট অলওয়েজ বি লাইক দিস। তুমি জর্জকে আগে থেকে চিনতে? আমি স্যার বিদিশা যে ফিল্ম স্টার, ওনার ওখানেই জর্জ সাহেবকে দেখি। ফিল্ম স্টারের সাথে তার কি সম্পর্ক? রাত 9টায় প্রচার হবে ওয়াহিদা রাজ্জাক মিশার প্রযোজনায় অনুষ্ঠান স্যান্ডেলিনা গ্ল্যামার ওয়ার্ল্ড। রাত 9:40 দেখবেন সুমন আনোয়ারের পরিচালনায় ধারাবাহিক নাটক সিনেমাওয়ালা। আমি তো তোমার লগে শুটিং এ যাব। শুটিং তো কোনো ঘোরার জায়গা না আম্মা। আমি এখন বাড়ি যাইতে পারুম না। রবি শেষ না হলে আপনি ঢাকা ছাড়তেই পারবেন না। তাহলে বিয়েটা করেছিলাম কেন আমরা? সংসার করার জন্য। এইটাকে সংসার বলে? রাত 11:30 দেখবেন ইমরাউল রাফাতের পরিচালনায় ধারাবাহিক নাটক তরুণ তুর্কি। তোমাকে একটা ইউটিউব ভিডিও করতে হবে আমার সাথে। না, আমি অ্যাক্টিং করতে পারি না। আরে ধুর মিয়া, তোমার অ্যাক্টিং করতে বলছে আগে, তুমি আমাকে ভিডিও করতে রিসার্চ করতে হেল্প করো। উনি বিদেশের নাগরিক হয়ে এত ভালো লাইফস্টাইলটা রেখে উনি আমাদের দেশে এসে সেটেল হয়ে গেলেন কেন? উনি কি আমাদের দেশের নাগরিক? রাত 12টায় থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠান মালার হাইলাইটস। এবার আলাপচারিতা। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি সুরকার ও সঙ্গীত শিল্পী এনামুল কবির। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন ধরে সঙ্গীতের অনেকগুলো শাখায় কাজ করছেন, যন্ত্রসঙ্গীতে, বাঁশিতে, গিটারে, সুরকার হিসেবে এবং গায়ক হিসেবে। সঙ্গীত নিয়ে ব্যস্ততা, ঠিক এই মুহূর্তে কি নিয়ে ব্যস্ততা? হ্যাঁ, আমি তো সঙ্গীত নিয়ে ব্যস্ত আছি। সর্বশেষ আমার যে কর্মটা সেটা হলো আমারই কণ্ঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন গীতিকারের লেখা সুর করা 6টা গান মিউজিক ভিডিও হয়েছে। শেষ পর্যায়ে কাজ প্রায় শেষ হয়ে আসছে আর কি। তো এটা আমার দীর্ঘদিন একটা শখ ছিল যে আমার কণ্ঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কিছু গান ধারণ করে রাখবো, এবং সেই কাজটা আমি করেছি। এই মুহূর্তেই সেটা কাজ শেষ হয়ে গেছে। আমি আশা করছি যে অল্প কয়েকদিনের মধ্যে এটা চলে আসবে। কোন কোন গান থাকছে অ্যালবামে? হ্যাঁ, আমি 6টা গান করেছি, বিভিন্ন গীতিকার সুরকারের লেখা বঙ্গবন্ধুকে নিয়ে। তার প্রথম গানটা সুর করেছেন ভারতের সুধীন দাশগুপ্ত, আর লিখেছেন বাংলাদেশেরই একজন মোহাম্মদ আবিদুর রহমান। আর গানটি কণ্ঠ দিয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায়,
1972 সালে যখন বঙ্গবন্ধু দেশে ফিরলেন সেই সময় এই গানটা গীত হয়েছিল। সেই গানটাই আমি চেষ্টা করেছি আমার কণ্ঠে ধারণ করার জন্য, এবং ওই গানটাই আমার ভিডিওর প্রথম গান। তো আমি একটুখানি 2 লাইন শুনিয়ে দিতে পারি গানটা, যদি শোনেন। অবশ্যই আমরা শুনি। বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়, তুমি আজ ঘরে ঘরে এত খুশি তাই, কি ভালো তোমাকে বাসি আমরা, বলো কি করে বোঝাই। দীর্ঘদিন ধরে নিশ্চয়ই কাজটা করেছেন, কোথায় কোথায় মিউজিক ভিডিওগুলো হয়েছে? এটা মিউজিক ভিডিও বঙ্গবন্ধুর বাড়ি, যেটা 32 নম্বর রোডে ধানমন্ডিতে, ওই বাড়ির ভিতরে ভিডিও হয়েছে। এবং আমার সৌভাগ্য যে আমি এখানে ভিডিও করার সুযোগ পেয়েছি আর কি, সাধারণত অনেকে পায় না। তো যেহেতু গানগুলো বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বলেই কর্তৃপক্ষ তা আমাকে সুযোগ দিয়েছেন এখানে করার জন্যে। আর ধানমন্ডি লেকের পাড়েও কিছু ভিডিও হয়েছে, ইউনিভার্সিটি এলাকায় কিছু জায়গায় ভিডিও হয়েছে আর কি, অনেকগুলো জায়গাতেই হয়েছে ঘুরে ফিরে। এছাড়াও তো আপনি আপনার সুরে এছাড়াও অনেকগুলো অ্যালবাম করেছেন আপনি, এবং আপনার সুরে অনেক শিল্পী গান গেয়েছেন, সেগুলো যদি একটু বলতেন। হ্যাঁ, আমার 2013-তে আমার সুর করা একটা সিডি প্রকাশিত হয়েছে। তো এখানে ভারতের বিখ্যাত শিল্পী হৈমন্তী শুক্লা কণ্ঠ দিয়েছেন আমার 2টা গানে, সুজিত মোস্তফা, সুবিন নন্দী, এবং এই প্রজন্মের অনেকগুলো শিল্পী আমার এই সিডিতে কণ্ঠ দিয়েছেন। এবং একটা বড় সিডি বলবো, কারণ 17টা গান আছে এই সিডিতে। তো আমি দেখলাম যে আর জীবনে হবে কি না, তো একবারেই এতগুলো গান একটা সিডিতে দিয়ে দিই, সেটাই আমার লক্ষ্য ছিল, সেটাই করেছি। কিন্তু পরবর্তীতে আপনি আরও অনেক কাজ করেছেন, এবং সেখানে অনেক বিখ্যাত গীতিকাররাও গান লিখেছেন। হ্যাঁ, এখানে নামকরা গীতিকার তো অনেকেই আছে, তার মধ্যে কেজি মোস্তফা সাহেব, এটা সবাই জানে কেজি মোস্তফা সাহেবকে। তো ওনার এই সিডিতে ওনার 3টা গান আছে যেটা আমি শুরু করেছি। তো একটা বিশেষ একটা গান আছে যেটা ওনারও ভালো লেগেছিল, এবং আমিও এটা শুরু করেছি অনেক কষ্ট করে। তো আমি এবং আমার একটা নাতিন এই গানটা করেছিলাম একসাথে, ডুয়েট। তো আমি সেটা একটু শুনিয়ে দিতে চাই। অবশ্যই আমি শুনি। লোকে বলে নাতি আর নাতনি, আমি বলি প্রাণ ভ্রমরা, কি যে টান দুজনার সে তো বুঝবে না তোমরা। লোকে বলে নাতি আর নাতনি, আমি বলি প্রাণ ভ্রমরা। খুবই মজার একটা সম্পর্ক, এবং এটা নিয়ে কিন্তু গান খুব কম হয়। হ্যাঁ, নাতি নাতনি আসলে গান হয়নি, এটা কেজি মোস্তফার নিজের মাথায় ঢুকছিল। উনি আমাকে বললেন যে বাবাকে নিয়ে গান আছে, বোনকে নিয়ে আছে, মাকে নিয়ে আছে, কিন্তু নাতি নাতনি, নানা নানি, দাদা দাদি নিয়ে কোনো গান নাই। তো ওনার ইচ্ছাটাই আমি চেষ্টা করেছি সুর করে দাঁড় করাবার জন্যে। অনেক আগে থেকেই তো আপনি গানের জগতে আছেন, প্রথমে বাঁশি দিয়ে শুরু করেছিলেন, এবং আপনি আমাদের দেশের প্রথম সারির একজন গিটার বাদক। আপনার গিটারের বাজনা আমরা প্লেব্যাকে শুনি, এবং আমাদের জাতীয় টেলিভিশন এবং অন্যান্য অনেক টেলিভিশনেই বাজে, হয়তো বা আমরা নামটা জানি না। এই যে আপনি প্রথম শুরু করলেন গিটার, সেই গল্পটা একটু বলুন। আমি প্রথম বাঁশি বাজাতেই আমার অসুস্থতা হলো, আমার রিউমেটিক ফিভার হলো, যেটাকে বাত জ্বর বলে। তো ডাক্তার পরামর্শ দিলেন যে বাঁশি, খেলাধুলা, কষ্টের কোনো কাজ করা চলবে না। তখন আমি 1958 সালে এই গিটারটা নেই, যে দেখি গিটারের সাথে আমি থাকতে পারি কিনা। তো সেইখান থেকে আমার শুরু, এবং এখনো পর্যন্ত আমি গিটার বাজাচ্ছি, রেডিওতে প্রোগ্রাম করি নিয়মিত, আর মঞ্চে তো করি, আর সেই সাথে আমার গিটার বিষয়ক যতগুলো কাজ আছে সেগুলো করছি আমি। আপনার তো অনেকগুলো ক্যাসেট আছে, সেই সময় তো ক্যাসেট ছিল, এবং পরবর্তীতে সিডিও করেছেন। জি, আমার এই ক্যাসেট যুগ আর সিডির যুগ যদি বলি, তা আমার প্রায় 51টা অডিও ক্যাসেট বা সিডি বেরিয়েছে এ পর্যন্ত। আর সর্বশেষ যেটা বললাম এই যে বঙ্গবন্ধুকে নিয়ে, সেটা তো আছেই। গিটারে বের হয়েছে সর্বশেষ মাহমুদুর নবীর উপর। হ্যাঁ, সর্বশেষ গিটারে বেরিয়েছে মাহমুদুর নবীর গানে একটা সিডি, যেটা আসলেই মানুষ গ্রহণ করেছে। এবং মাহমুদুর নবী তো মাহমুদুর নবী, এটা এক কথায় সবাই ওনাকে চিনে আর কি। প্রথম যে ক্যাসেটটা বের হয়েছিল সেটা কোন গানগুলো নিয়ে গিটারে? এটা আমি 1981 সালে প্রথম বের করেছিলাম হারারুন দিনের গান।
তখন তো স্টুডিওর সুবিধা ছিল না, ওই ক্যাসেট প্লেয়ার, বড় ক্যাসেট প্লেয়ার সামনে সবাইকে নিয়ে বসে আমি ওই পুরনো দিনে গানের একটা ক্যাসেট বেরিয়ে করেছিলাম, খুব এটা চলেছিল। সেটা যে পৃথিবী আমারে চায়, এত সুর আর এত গান, তারপরে তুমি আজ কত দূরে, ভুলে থাকার কথা ছিল, এই ধরনের পুরনো দিনের গানগুলো আমি ওটার মধ্যে করেছিলাম। এবং ওই ক্যাসেটটা খুব হিট হয়েছিল, বেশি বিক্রি হয়েছে ওই ক্যাসেটটা আমি বলবো। পরবর্তীতে শিল্পী হিসেবে, সঙ্গীত শিল্পী হিসেবে আত্মপ্রকাশটা কবে হলো? সঙ্গীত শিল্পী হিসাবে আত্মপ্রকাশ হলো 2000 সাল থেকে। কারণ ওই সময় আমি ফ্রোজেন শোল্ডার বলে, আমার হাত খুব ব্যথা ছিল, আমি গিটার বাজাতে পারতাম না প্রায় 1 বছর। তখন আমি দেখলাম যে একটা কিছুর মধ্যে থাকতে হবে। আমার ছাত্ররা, বন্ধুরা সবাই বললো যে কবির ভাই আপনি গান তো ভালোই করেন, এটাকে ভালো মতো একটু চর্চা করে দেখেন। তখন থেকে আমি 2000 সাল থেকে গান গাওয়া শুরু করলাম এবং রাস্তাঘাটও গান করি। সেটা হলো ধানমন্ডি লেকের ভিতরে আমাদের একটা আড্ডাখানা আছে, সকালে আমরা মর্নিং ওয়াক করে এসে ওখানে বসে আমরা গান করি, কবিতা আবৃত্তি করি। তো ওই আড্ডাখানার প্রধান শিল্পী কিন্তু আমি, গায়ক, যেটাকে বলে প্রাণ। হ্যাঁ, আজকে সকালেও গান হয়েছে ওখানে, সকালেও আমি করেছি ওখানে আর কি। একটা জিনিস অবশ্যই ইন্সপায়ারিং যে আপনি প্রথমে বাঁশি বাজাতেন, সেটা যে কোনো কারণেই, প্রাকৃতিক বাধার কারণে পারলেন না, পরবর্তীতে গিটার, এবং সেখানে হাত ব্যথার পরেও আপনি কিন্তু থেমে থাকেননি, আপনি আবার গান ধরলেন। এই যে আপনার যুদ্ধ করার একটা প্রবণতা, এটা কিন্তু আমাদের সকলের জন্য ইন্সপায়ারিং এবং এখনো আপনি কাজ করে যাচ্ছেন। এইটা আমি বলবো আমার ছোটবেলা থেকে একটা জিদ ছিল, সেই জিদটা আমি এখনো বজায় রেখেছি যে আমাকে কিছু একটা করতেই হবে। কারণ আমি মাঝখানে প্রথম জীবনে খুব অবহেলিত ছিলাম, সেটা বলবো রেডিওতে বলি বা শিল্পী সমাজে বলি, কিছু কিছু শিল্পী সমাজে খুবই অবহেলিত ছিল। তখনই আমার একটা জিদ চাপলো যে আমি এটাকে কতদূর নিয়ে যেতে পারি, চেষ্টা করে দেখি। আপনার এখন অনেক ছাত্রছাত্রী আছেন যারা গিটার এখন বাজাচ্ছেন এবং তারা অনেক প্রতিষ্ঠিত শিল্পী। হ্যাঁ, অনেকে আছে যারা এখনো রেডিও টিভিতে প্রডিউসার হিসেবে কাজ করছে অনেকে, এবং দেশের বাইরেও আমার অনেক ছাত্রছাত্রী আছে যারা এখনো গিটার বাজায় বাইরে আর কি। আপনি নিজে যেমন সংস্কৃতি জগতের মানুষ এবং আপনার পরিবারকেও আপনি অনুপ্রাণিত করেছেন। আপনার একমাত্র মেয়ে, সেও রবীন্দ্রসঙ্গীত গাইতো এবং এখন প্রবাসে আছে, কানাডাতে আছে। এই যে তাদেরকে শেখালেন, এটা কি তারা নিজেরাই শিখেছেন আপনি? না, আমার মেয়ে যে নাহিদ কবির কাকুরি, ও এখন কানাডাতে আছে। ও যখন ক্লাস 3-তে পড়ে তখনই ওর একটা ছোট্ট হারমোনিয়াম কিনে আমি শুরু করিয়েছিলাম। তারপরে তো নিজের চেষ্টায় ও ভালো ভালো ওস্তাদের কাছে গান শিখেছে, মিতা হক, তারপরে ওয়াহিদুল হক, ইনাদের কাছে গান শিখেছে ও। এবং আপনি যেটা বলছিলেন গল্প করবার সময় যে সঙ্গীত জগতের মানুষ হয়েও একেবারে সুশৃঙ্খল জীবনযাপনের কারণে আপনি এখনো কাজ করে যেতে পারছেন, এই যে সুশৃঙ্খল জীবনযাপন, এটা আসলে কতটুকু জরুরি? না, সুশৃঙ্খল জীবনের তো একটা সফলতা তো অবশ্যই আছে, যেটা আমি নিজে বুঝতে পারি। কারণ আমি রাত্রে 10টা 10:30 ঘুমিয়ে পড়ি, উঠি 4টায়, আমার খাওয়ার টাইম একদম ঘড়ি ধরে, যার জন্য আমি আমার লাইফটাকেই আমি নিয়মের মধ্যে রেখেছি, একটা শৃঙ্খলার মধ্যে রেখেছি আর কি। আপনি স্বরলিপি নিয়েও অনেক কাজ করেছেন, গবেষণামূলক, সেগুলো যদি একটু বলেন। আচ্ছা, আমি যদি বলি সর্বমোট আমার 20টা স্বরলিপির বই বেরিয়েছে, এবং টোটাল স্বরলিপির কথা যদি বলি প্রায় 750, যেখানে হারমোনিয়ামের গান আছে, দেশের গান আছে, মুক্তিযুদ্ধ চলাকালীন গানগুলো আছে, এবং সর্বশেষ আমার 101টা দেশাত্মবোধক গানের স্বরলিপি প্রকাশের পথে, এবং এটা অলরেডি প্রেসে চলে গেছে ছাপাবার জন্য। 21-এর মেলায় সম্ভবত এই বইটা আসবে। কিন্তু অনেক গবেষণার একটি বিষয় এবং অনেক শ্রমের বিষয়, অনেক সময় দিচ্ছেন আপনি কাজগুলোর প্রতি। দেখুন, আমি এই কাজগুলো করতে গিয়ে অনেক সময় সংসারে কোনো কাজই করি নেই, আমার স্ত্রী বেশিরভাগ এগুলো করেছেন। এবং অনেক সময় আমি যখন স্বরলিপি করতে বসতাম, একদিনে 3-4টে স্বরলিপি করতাম, শুধু খাওয়ার সময় আর নামাজ পড়ার সময় আমি উঠে আসতাম। কোনো কোনো সময় আমার স্ত্রী বলতো যে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে কিনা, কিন্তু ওটা আমার একটা জিদ ছিল যে আমি অল্প সময়ের মধ্যে কত কাজ করতে পারি। ভালো লাগলো যে আপনার স্ত্রীর অনুপ্রেরণার কথাও আপনি মনে রেখেছেন এবং বললেন। তিনি নিশ্চয়ই ওই পার থেকে জানলেন এবং শুনলেন আপনার ভালোবাসার কথা। আপনার কাছে জানতে চাইছি যে এই যে এত কাজ করছেন ভালোবাসা থেকে, এবং সেখানে আপনার স্বীকৃতিও অনেক এসছে, আপনি অনেক জায়গায় সম্মাননা পেয়েছেন, সেগুলো যদি একটু বলতেন। আমি প্রায় 25টার মতো আমি সম্ভাবনা পেয়েছি বিভিন্ন সংগঠন থেকে, যেমন চাঁদের হাট থেকে পেয়েছি, জাতীয় প্রেস ক্লাব থেকে পেয়েছি, সুলতান আহমেদ সঙ্গীত একাডেমি থেকে পেয়েছি, এরকম বিভিন্ন জায়গাতে আমার সম্ভাবনা আছে আর কি। তো ব্যাস এটাই আমার বড় পাওয়া আর কি। কোন কাজটা করতে বেশি ভালো লাগে, গিটার সুর করা নাকি গান গাওয়া?
না, যেহেতু গিটারিস্ট হিসাবে আমাকে সবাই চিনে, আমি ওই পরিচয়টা আমি বড় করেই দেখি এখনো। গান আমি শখ করে গাই। অবশ্যই আপনি বাংলাদেশের প্রথম সারির একজন গিটারিস্ট এবং আপনার গিটারের সুর থেকে অনেক ছাত্রছাত্রীরা শিখছে শুনে শুনে। জি, এটা তো বাস্তবতাই ঠিক। আমরা কি আপনার কণ্ঠে আরেকটি গান শুনতে পারি? আমি ইদানিং আমি একটা গানের সুর করেছি, আমি অল্প একটু শোনাবো। এই গুলশানে যে ট্র্যাজেডিটা হয়ে গেল, একটা রেস্টুরেন্টে যে হত্যাকাণ্ডটা ঘটলো, ওখানে জাপানি এক বয়স্ক ভদ্রলোক ছিল, হিরোশি তানাকা ওনার নাম। তো একজন সাংবাদিক ওনাকে স্মরণ করে একটা গান কবিতা লিখেছিল, ওটা আমি গানে রূপান্তরিত করেছি। তো আমি ওটার প্রথম অংশটা একটু গেয়ে শোনাতে পারি। ক্ষমা করো জাপানি বন্ধু হিরোশি তানাকা, জীবন সায়নে এসেও তুমি ছিলে কর্মে কত না। ক্ষমা করো বন্ধু হিরোশি তানাকা। আপনার বইগুলোতে একটি মজার জিনিস খেয়াল করেছি যে আপনি প্রত্যেকটা জায়গায় উল্লেখ করেছেন যে আপনার কাছে মজার বিষয় হলো বেঁচে থাকা। তার মানে বোঝা যাচ্ছে যে আপনি বেশ একজন আনন্দ উল্লাস পছন্দ করেন এবং মজা করতে ভালোবাসেন, বেশ মজার মানুষ। না, মজা করতে তো ভালোবাসি, আমার সাথে কেউ আড্ডায় বসলে আর সহজে উঠতে চায় না, এই একটা আমার প্রাপ্তি, বড় প্রাপ্তি। আর যেখানে কথাটা আছে ওখানে আমার যে প্রোফাইলে আছে যে সর্বশেষ পোস্ট ছিল, মজার একটি বিষয় যে আমি এখনো বেঁচে আছি, আল্লাহ বাঁচায় রাখছে এখনো। অবশ্যই আপনি আমাদের মাঝে আরও অনেক দিন বেঁচে থাকবেন এবং আমাদেরকে আরও ভালো ভালো কাজ উপহার দিবেন। আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আপনার কাছ থেকে আরও ভালো কাজের প্রত্যাশায় রইলাম। আপনাকেও ধন্যবাদ, আমাকে এনটিভি ডাকার কারণে আমি এনটিভি পরিবারকে ধন্যবাদ জানাচ্ছি, দেশের জনগণকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, আলাপে আলাপে আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, 7 তলা 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosandha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা।